আমি 3 AM হরর রিচুয়ালস করেছি, কিন্তু এই হরর রিচুয়ালটা আমার লাইফের সবথেকে বড় ভুল ছিল। চোখে ঢুকে গেছে, কারণ এই রিচুয়ালটা নর্মাল স্পিরিটের সাথে কানেক্ট করছিলাম না, আমি একটা বাচ্চার আত্মার সাথে কানেক্ট করেছিলাম। আর এরপরে যা যা হয়েছে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এটা আমার লাইফের সবথেকে বড় মিস্টেক ছিল। চলো তাড়াতাড়ি চলে এখান থেকে। আজকের গল্পটা স্টার্ট হচ্ছে মেক্সিকো থেকে। 19th সেঞ্চুরির কোনো একটা টাইমে মেক্সিকোতে একটা খুব হ্যাপি ফ্যামিলি থাকতো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ভালোবাসা ছিল, আর বিয়ের পর থেকেই তারা একটা বাচ্চার জন্য প্ল্যান করছিল। কিন্তু অনেক বছর ধরে ওরা অনেকভাবে চেষ্টা করেছিল, অনেক ডাক্তারের কাছেও ইভেন গিয়েছিল, কিন্তু তাও ওদের কোনো বাচ্চা হচ্ছিল না। তো বিয়ের অলমোস্ট 10 বছর পরে যখন ওদের কোনোই বাচ্চা হচ্ছিল না, ওরা ডিসিশন নেয় যে ওরা একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করবে। তো ওরা ওদের পরিচিত সবাইকে বলছিল যে যদি তোমাদের জানা থাকে যে আমি কোথা থেকে বাচ্চা অ্যাডাপ্ট করতে পারি বা এরকম কোনো বাচ্চা জানা থাকে আমাকে অবশ্যই বলো। তো ফাইনালি ওদের কাছে একটা লিড আসে, মানে ওদেরকে কেউ বলেছিল যে এখানে একজন বাচ্চা আছে যাকে চাইলে তোমরা অ্যাডাপ্ট করতে পারো। কিন্তু এটা কোনো পরিচিত এজেন্সি ছিল না, যে অনেক বড় কোনো এজেন্সি থেকে ওরা কিন্তু বাচ্চা অ্যাডাপ্ট করছিল না। তাই জন্য ওদের কাছে বেশি ইনফরমেশনও ছিল না। যেই বাচ্চাটাকে ওরা অ্যাডাপ্ট করেছিল সেই বাচ্চাটাকে দেখে এরকম মনে হচ্ছিল যে ও 7-8 বছরেরই হবে। তো ওরা প্রথম দেখাতেই ওই বাচ্চাটাকে অ্যাডাপ্ট করে নেয়, আর ওই বাচ্চাটাকে অ্যাডাপ্ট করে নিজেদের বাড়িতে নিয়ে আসে। আর ওরা প্রত্যেকেই ভীষণ খুশি ছিল। ওরা দুজনেই ওই বাচ্চাটাকে একদম নিজের বাচ্চার মতো করে ভালোবাসতো, আর ওরা ভালোবেসে ওই বাচ্চাটার নাম দিয়েছিল অ্যাক্সেল। কিন্তু ওই বাচ্চাটার আসল সত্যি কিছু অন্যই ছিল। আসলে অ্যাক্সেল কোনো বাচ্চা ছিলই না। ওকে দেখতে তো একদম ছোট বাচ্চাদের মতোই লাগতো, কিন্তু আসলে ওর বয়স অনেক বেশি ছিল। কিন্তু কোনো মেডিকেল রিজনের জন্য অ্যাক্সেলের হাত পা বা ওর হাইট কখনো বাড়তোই না। কিন্তু আসলে ওর সত্যিকারের বয়স 16 বছর ছিল। অ্যাক্সেলকে অ্যাডাপ্ট করার 2 বছর পর অ্যাক্সেলের মা সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, আর এই জিনিসটা অ্যাক্সেলের একদমই ভালো লাগেনি। যখন থেকে ওর মা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তখন থেকে ওর মনে হতে শুরু করেছিল যে এরা হয়তো আমাকে আগের মতো আর ভালোবাসবে না। আর অ্যাডপশনের আগে অ্যাক্সেল একটা কাল্টে থাকতো, যেখানে অনেক আজীব লোকজন থাকতো। কেউ এক এক রকমের রিলিজিয়নে মানতো। ওখানে সবাই আজীব আজীব রিলিজিয়নে বিশ্বাস করতো, যেগুলোর হয়তো নামও জানি না আমরা। ইভেন ওরা অনেক রকমের রিচুয়ালস প্র্যাকটিস করতো, মানে স্যাটানিক রিচুয়ালস। আর অ্যাক্সেলেরও এই সমস্ত জিনিসের উপর যথেষ্ট নলেজ ছিল। আর যখন থেকে অ্যাক্সেলের মা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তখন থেকেই অ্যাক্সেল ওর সাথে একদমই কথাবার্তা বলতো না। ও সারাদিন চুপচাপ বসে থাকতো। কিছুদিন পর অ্যাক্সেলের মা হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়েছিল, আর ওনার একটা ছোট্ট বাচ্চা মেয়েও হয়েছিল। আর এই জিনিসটা অ্যাক্সেল একদমই মেনে নিতে পারে না, কারণ এই বাচ্চাটা ওদের বাড়িতে আসার পর থেকেই বাড়িতে সবাই অনেক খুশি ছিল। স্পেশালি ওর মা বাবা অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ এত বছর অপেক্ষা করার পর ফাইনালি ওদের একটা নিজের সন্তান হয়েছে। আর নিজের মেয়েকে দেখার পর না ওদের অ্যাক্সেলের প্রতি আগের মতো অ্যাটাচমেন্টটা ছিল না। আর এই জিনিসটার জন্য অ্যাক্সেল রীতিমতো ডিপ্রেসড হয়ে গিয়েছিল। যখনই অ্যাক্সেল ওই নতুন ফুটফুটে বাচ্চাটাকে দেখতো তখনই ওর প্রচন্ড হিংসা হতো। আর ওই সময় থেকেই অ্যাক্সেল ওর ছোট বোন নিকোলাকে খুব বাজেভাবে ট্রিট করতো। কখনো কখনো ওই ছোট্ট বাচ্চাটাকে মারধর পর্যন্ত করতো, আর ওই বাচ্চাটা জোরে জোরে কাঁদতে থাকতো। আর মা বাবার সামনে এমন অ্যাক্টিং করতো যেন অ্যাক্সেল কিছু জানেই না। অনেক দিন পর্যন্ত এরকম ভাবেই চলতে থাকে। এর ঠিক 1 বছর পর যেদিন অ্যাক্সেলের বোন নিকোলার বার্থডে ছিল, ওই দিন রাত ঠিক 3টের সময় অ্যাক্সেল আবার কোনো স্যাটানিক রিচুয়াল করা শুরু করে। আর ওই রিচুয়ালটাতে কাউকে স্যাক্রিফাইস করতে হতো। আর অ্যাক্সেল ওই 1 বছরের ফুটফুটে শিশু নিকোলাকেই স্যাক্রিফাইস করে দেয়, আর ওদের দুজনের আত্মাই ও স্যাটার্নের কাছে সঁপে দেয়। পরের দিন সকালে যখন নিকোলা আর অ্যাক্সেলের মা বাবা অনেক খুশি ছিল, কারণ ওরা ওদের নিজের সন্তানের প্রথম জন্মদিন পালন করতে চলেছিল, তখনই ওদের কাছে এত বড় একটা শক লাগে যে ওদের ছোট মেয়ে নিকোলা আর এই পৃথিবীতে নেই, আর তার সাথে অ্যাক্সেলও এই পৃথিবীতে নেই। কিন্তু ওদের কাছে এখন করার জন্য আর কিচ্ছু ছিল না। তো ওরা লাস্ট রাইটস করার পর নিকোলা আর অ্যাক্সেলের বডিকে কবর দিয়ে দেয়। কিন্তু এই গল্পটা এখানে শেষ হয় না, এই গল্পটা এখানে শুরু হয়। ওদের শেষ কাজের ঠিক 3 দিন পরে ওদের মা বাবার কাছে খবর যায় যে নিকোলার লাশ হঠাৎ কবরের থেকে বাইরে বেরিয়ে এসছে, আর নিকোলার বডিতে ওর মাথাটাই নেই, আর মাথাটা রীতিমতো গায়েব হয়ে গেছে। আর যখন ওরা দুজন ওই লাশটা দেখার জন্য যায় তখন ওই লাশটা এতটা ভয়ঙ্কর লাগছিল, এতটা অদ্ভুত লাগছিল
যে নিজেদের 1 বছরের ছোট্ট বাচ্চার লাশ এই অবস্থায় দেখে ওরা দুজনেই একদম সহ্য করতে পারে না। আর ওই সময় নিকোলার মা ভেবে নেয় যে যাই হয়ে যাক ও জেনেই ছাড়বে যে এই সব কিভাবে হলো আর কেনই বা হলো। নিকোলার মা যাদের থেকে অ্যাক্সেলকে অ্যাডপ্ট করেছিল ও তাড়াতাড়ি তাদেরকে কন্ট্যাক্ট করে যে তোমরা কি কিছু বলতে পারবে যে এই সব কেন হলো, যে অ্যাক্সেল কেন হঠাৎ সুইসাইড করলো আর ও আমাদের ছোট মেয়েকে বা কেন মেরে ফেললো। তখন ওরা জানতে পারে যে ওই মেয়েটি আসলে একটা কাল্টে বড় হয়েছিল আর ও ওই কাল্টটার অ্যাড্রেসটাও জেনে নেয়। ও তখনই অ্যাড্রেস নিয়েই ওই কাল্টে পৌঁছে যায় আর ওখানে গিয়ে সবকিছু ডিটেলসে বলে দেয়। কাল্টের লোকেরা সবকিছু ভালোভাবে শুনে ওকে বলে দেয় সত্যিটা, যে অ্যাক্সেল আসলে একটা 16 বছরের মেয়ে ছিল আর অ্যাক্সেল নিশ্চয়ই কোনো স্যাটানিক রিচুয়াল করেছিল যার ফলেই তাদের বাচ্চার লাশ ঠিক 3 দিন পরে কবর থেকে বাইরে বেরিয়ে চলে আসে এবং সেই লাশ থেকে মাথা গায়েব হয়ে যায়। আর এই সব শুনে নিকোলার মা ভীষণ ভেঙে পড়েছিল। ও এটাই ভাবছিল যে আমি এইসব কিভাবে হতে দিলাম। ও বারবার নিজেকেই দোষ দিচ্ছিল। আর তখনই ওই কাল্টের মেম্বার ওকে বলল যে শেষবারের মতো যদি তুমি তোমার মেয়েকে দেখতে চাও বা তোমার মেয়েকে ফিল করতে চাও তাহলে আমি তোমাকে এমন একটা রিচুয়াল বলতে পারি, যে রিচুয়ালটা করে তুমি তোমার মেয়ের আত্মাকে তোমার কাছে ডাকতে পারো আর তোমার মেয়ের আত্মা তোমার যে কোনো একটা উইশ অবশ্যই পূরণ করবে। আর তখনই সে ডেভিলস চাইল্ড গ্রেভ রিচুয়ালের সম্বন্ধে বলল। আর সেই মহিলা ওই রিচুয়ালটি করেও ছিল আর সত্যিই সে ফিল করতে পেরেছিল যে তার ছোট্ট মেয়ের আত্মা তার কাছে এসেছিল আর তার একটাই উইশ ছিল যে আমি আবার একবার প্রেগনেন্ট হতে চাই। আর ওনার ওই উইশটাও পূরণ হয়ে গিয়েছিল 1 বছরের মধ্যে। আর তখন থেকেই মেক্সিকোতে এই রিচুয়ালটা অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল। মেক্সিকোর লোকরা বিশ্বাস করে যদি কেউ পবিত্র মনে এই রিচুয়ালটা করে তাহলে তার যে কোনো একটা উইশ অবশ্যই পূরণ হয়। আর এই রিচুয়ালটা করতে যদি কারোর থেকে একটুও ভুল হয়ে যায় তাহলে তোমার সাথে খুব খারাপ হতে পারে, কারণ এই রিচুয়ালটায় তুমি কোনো বাচ্চার স্পিরিটের সাথে খেলছো। এই রিচুয়ালটাকে করার জন্য সবার আগে লাগবে পেপার, যেটার দ্বারা তুমি ইনভিটেশন পাঠাবে বা ইনভাইট করবে। আর লেখার জন্য ভাই মোমবাতিটা নিভে যাচ্ছে, সত্যি নিভে যাচ্ছে। জানি না কিভাবে মোমবাতিটা নিভে গেল। ইভেন জোরে হাওয়াও চলছে না। আর তোমায় কোনো লাল রঙের ইঙ্ক দিয়ে বা লাল রঙের পেন দিয়ে লিখতে হবে প্লিজ কাম। আর এর সাথে তোমায় যে কোনো একটা রিং ইউজ করতে হবে যেটা তুমি অ্যাকচুয়ালি ডেলি পরো। তো আমি এই সবকটা রিংই অলমোস্ট ডেলি পরি, তো আমি যে কোনো রিংই ইউজ করতে পারি। আর তার সাথে তোমার লাগবে একটা যে কোনো ডল যেটাকে তুমি অ্যাজ এ চাইল্ড ইউজ করতে পারো, মানে অ্যাজ আ মিডিয়াম। তো আজকের ভিডিওটায় এই ডলটাই আমার মিডিয়াম হবে, যেটার দ্বারা আমি আত্মার সাথে কানেক্ট করতে পারবো। আর সব থেকে বড় কথা, এই পুতুলটা কুকুরগুলো চিৎকার করছে। গাইজ, আই থিঙ্ক এই ডলটা তোমরা আগেও দেখেছো। এর আগেও আমি এই ডলটাকে নিয়ে একটা রিচুয়াল করেছিলাম যেটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর এটা নিয়েই আমি আজকের রিচুয়ালটাও করতে যাচ্ছি, তার জন্য আমার আরো বেশি ভয় লাগছে। তো আমি তাড়াতাড়ি করে এই রিচুয়ালটা কমপ্লিট করতে চাইছি। চলো 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 গাইজ, তার উপরে আজকে পূর্ণিমার রাত, লিটারালি পুরো চাঁদ দেখা যাচ্ছে। আমি জানতামই না আজকে 31st, আর আমি আগে সত্যিই জানতাম না যে আজকে পূর্ণিমার রাত। এই মোমবাতিটা জ্বলছেও না, প্লিজ জ্বলে যা প্লিজ। আমি যতই জানানোর চেষ্টা করছি মোমবাতিটা বারবার নিভেই যাচ্ছে। গাইস, তোমরা কি শুনতে পাচ্ছ কুকুরগুলো কিভাবে চিৎকার করছে? সত্যি কুকুরগুলো ভীষণ জোরে জোরে চিৎকার করছে, জানি না কেন। আর আমি সব কিছু নিয়ে চলে এসেছি, গলা শুকিয়ে যাচ্ছে আমার। তো সবার আগে আমাকে ইনভিটেশন লিখতে হবে যাতে আত্মাটা এই পুতুলটার মধ্যে আসতে পারে। শুনতে পেলে রঞ্জনা, শুনতে পেলে তুমি? এখানে আমি যা খুশি লিখতে পারি, কিন্তু প্লিজ কাম এই কথাটা আমায় লিখতেই হবে। তো এটা হলো আমার ইনভিটেশন নোট। ডিয়ার চাইল্ড, প্লিজ কাম। তো ये रहा मेरा ইনভিটেশন নোট। আর আমি এই ডলটাকেও আমার সাথে রেখেছি। ডলটার স্মাইল ভীষণ উইয়ার্ড লাগছে। আই নো, সত্যি বলছি গাইস, এই ডলটার স্মাইলটা ভীষণ উইয়ার্ড। আর সত্যি বলতে আমি যখন লাস্ট টাইম এই ডলটাকে নিয়ে রিচুয়াল করেছিলাম, এই ডলটায় ব্যাটারি লাগানো যায় আর ও আওয়াজও করতো। বাট ওই রিচুয়ালটা করার পর থেকে আমি যাই করি না কেন, এই ডলটা কোনোভাবেই আওয়াজ করে না। তো আই হোপ যদি আমার আশেপাশে বা কোনো স্পিরিট, কোনো আত্মা যদি এখানে থাকে, সে আমাকে নিজের প্রেজেন্স ফিল করাবে। 3
থ্রু দিস ডল। কিন্তু গাইজ, আমি তোমাদেরকে ওয়ার্নিং দিতে চাই, যাই হয়ে যাক না কেন, তোমরা তোমাদের বাড়িতে এই রিচুয়ালটা ভুল করেও ট্রাই করো না। এটা অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। আর যদি তুমি এই রিচুয়ালটাতে একটাও ভুল করে দাও, আরে আর এটা কি হচ্ছে এটাতে, তাহলে হতে পারে যে তুমি পজেসড হতে পারো। আর তোমার সাথে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও হতে পারে। জানি না কেন ভীষণ আজীব লাগছে। এখন আমাদের এই পেপারটাকে জ্বালিয়ে দিতে হবে, এটাকে পুড়িয়ে এটার ছাইটা আমাকে কালেক্ট করতে হবে, ওটা দিয়েই বাকি রিচুয়ালটা হবে। তো ফাইনালি জ্বালিয়ে দিই। ফাইনালি জ্বলছে। আর প্রথমে তো জ্বলছিল না, এটা তাড়াতাড়ি চলে যাক ভাই। एक्चुअली এটা অনেক তাড়াতাড়ি চলে গেল यार। आज तक कभी ऐसा पेंट पड़े गया আমার পুরো। थोड़ा सा रह गया यार। क्या हुआ? চোখে ঢুকে গেছে यार। আমি এখানে ছাদে শুট করছি আর এখানে জলও নেই যে আমি চোখটা একবার ধুয়ে নেব। पेंट वेंट भी गिर गया पूरा। আর এটা করতে করতে আমি থামতেও পারবো না। একটুখানি কাগজ এখনো পুরোপুরি জ্বলেনি, এটাকে তাড়াতাড়ি আমি আবার পুড়িয়ে দিই। এইবার জাস্ট চোখে না ঢুকে যাক। গাইস সত্যি বলছি, এই চোখটা প্রচন্ড জ্বালা করছে। আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি জ্বলে গেল দেখো, কিন্তু এইটুকু পার্টটা আবার জ্বললো না, এটা আবার বন্ধ হয়ে গেল নিজের থেকেই। প্লিজ প্লিজ এবার আর নিভে না যাক, এবার পুরোটা জ্বলুক। এটা তো জ্বলছেই না, বারবার নিভে যাচ্ছে। বাট ফাইনালি আই থিঙ্ক এইবার জ্বলে যাবে। সত্যি আমি যতবার হরর রিচুয়ালস করি আমার এত প্রবলেমস হয়, এত প্রবলেমস আমায় ফেস করতে হয়। आई होप भगवान भी नहीं चाहते कि तुम करो ये। যে আমার মনে হয় ভগবানও চায় না আমি এইসব রিচুয়াল করি। ছাড়ো, কি আর করা যাবে, যেইটুকু হয়েছে এইটা নিয়ে রিচুয়ালটা কমপ্লিট করি। এটা এত গরম ছিল যে আমার মনে হলো আমার হাতটা জ্বলে গেল। তো গাইজ, এখান থেকে পুরোটাই ছাই আমি অলমোস্ট কালেক্ট করে নিয়েছি। ইয়ার এই পেজটা তো আমি নোটিসও করিনি, এটা কোথায় ছিল? সবটাই তো চলে গেছিল। জানি না, এটা তো দেখিনি, এটা এখন দেখতে পাচ্ছি আমি। পুরোটা জ্বলছেও না। আজকে রিচুয়ালে এটা কি হচ্ছে আমার সাথে? এই ছোট্ট একটা কাগজ জ্বলতেই চাইছে না। এরকম কখনো হয় ভাই? हाथ मत जलाना। এটা আগুন তো লাগছে কিন্তু এটা বারবার নিভে যাচ্ছে, এটা জ্বলছে না ঠিকভাবে। গাইস এই পার্টটা আমি ছেড়ে দিচ্ছি, আমি জানি না এটা কেন জ্বলছে না। আমি বাকি পুরো ছাইটাই উঠিয়ে নিচ্ছি। আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমার কতটা ভয় লাগছে, আমি কতটা ঘেমে যাচ্ছি। ইভেন কুকুরগুলো ঘেউ ঘেউ করছে এত জোরে। শুনতে পেলে? আমার হাতে এখন পুরো ছাইটা আছে আর এই ছোট্ট পেপারের টুকরোটা যেটা জ্বলছিল না। আর এখন আমাকে আমার আংটিটা খুলতে হবে। ইয়ার আমার ইচ্ছাই করছে না এই রিচুয়ালটা করতে, কুকুরগুলো এত জোরে ঘেউ ঘেউ করছে। ইয়ার আমার কেরম অদ্ভুত লাগলো। আমার হঠাৎ করে মনে হলো আমার এই জায়গাটায় খুব গরম লাগলো, মনে হলো এই জায়গাটা যেন জ্বলে গেল। আমায় এখন এই আংটিটার ঠিক মধ্যেখানে নিজের আঙুল রাখতে হবে অ্যান্ড দেন আমাকে চ্যান্ট করতে হবে। বোনস অফ ফিউরি turn to dust, full of anger, revenge is just. Bones of fury turn to dust, full of anger, revenge is just. Bones of fury turn to dust, full of anger. অদ্ভুত লাগছে আমার, আমি বলতে পারবো না। আমি একটা কথা বলবো তোমায়? হ্যাঁ বলো। আই সোয়ার আমি দেখলাম তোমার মাথার উপর থেকে একটা বাদুড় উড়ে গেল। আমাদের ক্যামেরাতে ওটা ক্যাচ হয়নি। সত্যি? হ্যাঁ, ক্যামেরার রেঞ্জে ওটা এলো না, কিন্তু আমার কাছে এক্সট্রা কিছু নেইও যে ওটার ফুটেজ নেব। গাইস এত আজীব একটা আওয়াজ হয়েছে যে আমি চ্যান্টটা পুরোটা করতেই পারিনি। আমার লিটারালি আমার গায়ে কাটা দিচ্ছে, আমার ঠান্ডা লাগছে হঠাৎ করে। সঞ্জনা সত্যি ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমার বডিতে আমার শিভার হচ্ছে। গাইস এই অ্যাশটা আমায় ব্লো করে দিতে হতো, কিন্তু আই সোয়ার এই আংটিটা হঠাৎ করে ভীষণ গরম ফিল হলো। মানে এই আংটিটার মধ্যে আমি হাত রেখেছিলাম, হঠাৎ আমার মনে হলো কি আংটিটা ভীষণ গরম লাগছে হাতে। আমার মনে হলো আমার হাতটা পুড়ে যাবে। আমি বাস এটাকেই ব্লো করে দিচ্ছি যেটা আমার হাতে আছে, আর এই রিচুয়ালটাকে এখানেই শেষ করে দেবো। আমার হাতে যেইটুকু ছাই বেঁচে আছে এটাই আমি ফুরিয়ে উড়িয়ে দেবো। Please forgive me and cause me no harm. Please forgive me and cause me no harm. চলো আর জলদি চলো এখান থেকে।